দীর্ঘ ৪৫ বছর পর সামনে এলো বিভীষিকাময় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সত্য ঘটনা। ধরাছোঁয়ার বাইরে থাকা পলাতক সামরিক কর্মকর্তা মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন অবশেষে ৪৫ বছর পর গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বনানী DOHS এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। তারেক রহমান অবশেষে বাবার হত্যাকারীকে ধরতে পারলেন। এবার কি তারেক রহমান বাবার খুনিকে ফাঁসিতে ঝোলাবেন, নাকি অশনি নাচছে মেজর মোজাফফরের কপালে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আজ সময়ের চাকা ঘুরেছে, আর ক্ষমতার মসনদে বসেছেন জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান। বাবার হত্যাকাণ্ডের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে তার অনড় অবস্থানের ফলেই ৪ দশক পর ঢাকার বুক থেকে এলো এক ঐতিহাসিক ও বিস্ফোরক খবর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক অবিশ্বাস্য ও প্রযুক্তি নির্ভর ল্যান্ডমার্ক ক্র্যাকডাউনে খাঁচায় বন্দী করা হয়েছে সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত ও দীর্ঘদিন পলাতক থাকা অন্যতম দণ্ডপ্রাপ্ত খুনি মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে। এই মেগা গ্রেফতারি দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন তোলপাড় সৃষ্টি করেছে, তেমনি অবধারিতভাবে সামনে এনেছে ইতিহাসের সেই রক্তঝরা মে মাসের রাজনৈতিক ষড়যন্ত্রের এক একটি লোমহর্ষক অধ্যায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পূর্ণ উদার মনস্তাত্ত্বিক জায়গা থেকে এবং দেশের রাজনৈতিক ভারসাম্য ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস হল, সেই উদারতার প্রতিদানে যেন এক চরম বিশ্বাসঘাতকতার জাল বোনা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক ও সমকালীন সমীকরণগুলো মেলালে স্পষ্ট বোঝা যায়, শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার পূর্বেই ওপার বাংলায় বসে তৎকালীন রাষ্ট্রপ্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিখুঁত নকশা তৈরি করা হয়েছিল। ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারত থেকে বাংলাদেশের মাটিতে পা রাখেন শেখ হাসিনা। তার দেশে ফেরার ঠিক মাত্র ১৩ দিনের মাথায় অর্থাৎ ৩০ মে চট্টগ্রামে নির্মমভাবে শাহাদাত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ১৩ দিন ধরে ভারতের মাটিতে বসে চূড়ান্ত করা সেই ভয়ঙ্কর পরিকল্পনারই বাস্তব রূপ ছিল মেজর জিয়া হত্যাকাণ্ড। সবচেয়ে রহস্যময় তথ্যটি লুকিয়ে আছে সেই ৩০ মের ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তের ঘটনার মধ্যে। জিয়াউর রহমানকে যখন গুলি করে হত্যা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে হন্যে হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন স্বয়ং শেখ হাসিনা। ছদ্মবেশে সীমান্ত পার হওয়ার ঠিক আগ মুহূর্তে বর্ডার গার্ড ও চতুর নারী পুলিশের হাতে নাতে ধরা পড়েন তিনি। আজ ৪৫ বছর পরে এসেও স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের মনে প্রশ্ন জাগে, জিয়া হত্যাকাণ্ডের দিন ভোরেই কেন তাকে নিজের পরিচয় লুকিয়ে ওভাবে পালাতে হয়েছিল? দেশের ভেতরে যদি কোনো বিশাল গডফাদারের ইশারা এবং আন্তর্জাতিক লবিংয়ের গ্রিন সিগন্যাল না থাকত, তবে দেশের রাষ্ট্রপ্রধান খুনের ঠিক ওই মোক্ষম সময়ে একজন শীর্ষ নেত্রীর এভাবে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টার নেপথ্য কারণ কী হতে পারে? এই একটি তথ্যই প্রমাণ করে যে জিয়ার রক্তে রঞ্জিত সেই ভোরের পুরো ঘটনার আগাম নকশা অত্যন্ত সুনির্দিষ্টভাবে সাজানো ছিল। সেই রক্তাক্ত ভোরের নিস্তব্ধতা কেমন ছিল তা তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর বয়ানে এক রুদ্ধশ্বাস থ্রিলারের মতো ফুটে ওঠে। সার্কিট হাউস থেকে মাত্র ১ মাইল দূরে অবস্থিত ডিসি হিলের সরকারি বাসভবনে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ এক ঝাঁক মেশিন গানের তীব্র আওয়াজে তার ঘুম ভেঙে যায়। বাসভবনের নিরাপত্তা রক্ষী হন্তদন্ত হয়ে ছুটে এসে জানায় যে গুলির শব্দগুলো সরাসরি সার্কিট হাউসের দিক থেকেই ভেসে আসছে। এর কিছুক্ষণের মধ্যেই সার্কিট হাউস সংলগ্ন সরকারি গ্যারেজের ভেতরে ডাইনিং টেবিলের নিচে আত্মগোপন করে থাকা সহকারী প্রোটোকল অফিসার মোস্তাক অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে জেলা প্রশাসককে ফোনে জানান যে ভোর ৪টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে সার্কিট হাউসের মূল চত্বরে ঢুকে পড়েছে। তিনি টেবিলের নিচ থেকে ভারী বুটের কর্কশ শব্দ, সিঁড়ি বেয়ে উপরে ওঠার আওয়াজ এবং একের পর এক ব্রাশ ফায়ারের শব্দ শুনতে পাচ্ছিলেন। এর কিছুক্ষণ পরেই বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন টেলিফোনে অত্যন্ত ভারী গলায় ডিসিকে নিশ্চিত করেন যে প্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর নেই। ঘাতকেরা তাকে নির্মমভাবে খুন করেছে। খবর পাওয়া মাত্রই কোনো প্রোটোকল বা নিরাপত্তার তোয়াক্কা না করে তারা সার্কিট হাউসে যান। সেখানে প্রধান ফটকটি হা করে খোলা পড়েছিল। কোনো কার্যকর প্রহরী ছিল না, এমনকি সেনাবাহিনীর কোনো টহল দলও উপস্থিত ছিল না। ভবনের ওপর তলায় রাষ্ট্রপতির শয়নকক্ষের দরজার ঠিক সামনে মেঝেতে সাদা চাদরে ঢাকা একটি নিথর দেহ পড়েছিল,
যা সরাতেই ভেসে ওঠে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার রক্তাক্ত চেহারা। জেলা প্রশাসকের বিবরণ অনুযায়ী জিয়াউর রহমান প্রতি মাসেই পার্বত্য অঞ্চলের সেনা ক্যাম্প এবং শান্তি বাহিনীর দমনের তদারকি করতে চট্টগ্রামে আসতেন। কিন্তু মে মাসের এই সফরটির প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ এর মাত্র 2 সপ্তাহ আগেই তিনি কক্সবাজারে এক বিশাল সেনা মহড়া পরিদর্শন করে গিয়েছিলেন। ফলে এত দ্রুত তিনি আবার চট্টগ্রামে আসবেন এমন কোনো আগাম বার্তা বা ইঙ্গিত স্থানীয় সিভিল প্রশাসনের কাছে ছিল না। হুট করে ঢাকা থেকে জানানো হয় যে অত্যন্ত জরুরি রাজনৈতিক সংকটের কারণে রাষ্ট্রপতি চট্টগ্রামে আসছেন এবং সফরটি সম্পূর্ণ রাজনৈতিক হওয়ায় কোনো প্রোটোকল বা সরকারি কর্মসূচি রাখা হয়নি। এই জরুরি কারণটি ছিল চট্টগ্রাম বিএনপির ভেতরের তীব্র অভ্যন্তরীণ কোন্দল, যা মেটাতে এসেই ঘাতকদের বুলেটের শিকার হতে হয়েছিল তাকে। রাষ্ট্রপতির মৃত্যুর পর সবচেয়ে রহস্যময় নাটকটি ঘটেছিল জিয়াউর রহমানের মরদেহ নিয়ে। সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর একটি বিশেষ দল সার্কিট হাউসে এসে জিয়াউর রহমান সহ 3 জনের মরদেহ গাড়িতে তুলে নিয়ে রাঙ্গুনিয়ার এক দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে দাফন করে দেয়, যা পরবর্তীতে উদ্ধার করা হয়। জিয়াউর রহমানের ভক্ত ও সমর্থকেরা বছরের পর বছর ধরে যে ন্যায়বিচারের প্রতীক্ষায় ছিলেন, 1981 সালের সে রক্তক্ষয়ী ঘটনার পর জড়িত অনেককে গ্রেপ্তার করা সম্ভব হলেও অত্যন্ত চতুরতার সাথে আত্মগোপন করেন মেজর মুজাফফর। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে তিনি দীর্ঘ সময় ধরে প্রতিবেশী দেশ ভারতে পলাতক ছিলেন। সেখানে নিজের আসল পরিচয় গোপন করে, ছদ্মনাম ধারণ করে এবং বারবার অবস্থান পরিবর্তন করে তিনি এতগুলো বছর আইনের চোখ ফাঁকি দিয়ে আসছিলেন। অবশেষে তিনি হাতে নাতে ধরা পড়লেন। 1936 সালে জন্ম নেওয়া বীর মুক্তিযোদ্ধা, অন্যতম সেক্টর কমান্ডার এবং দেশের 6ষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম রাজনৈতিক ট্র্যাজেডি। দীর্ঘ 4.5 দশক পর এই হত্যাকাণ্ডের প্রধান ও অন্যতম রূপকারের গ্রেপ্তার সেই পুরনো ক্ষত এবং অমীমাংসিত বিচারিক প্রক্রিয়াকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। এখন দেশের আপামর সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের নজর আদালত এবং পরবর্তী আইনি সিদ্ধান্তের দিকে। এই গ্রেপ্তার কি অবশেষে ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার ও নেপথ্যের রহস্য উন্মোচনে নতুন কোনো মাইল ফলক তৈরি করবে? এখন সেটি দেখার অপেক্ষা। ইতিহাসের নির্মম পরিহাস এবং রাজনৈতিক পালা বদলের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে এই কথা স্পষ্ট যে সত্যকে কখনো চিরতরে ধামাচাপা দিয়ে রাখা যায় না। সময়ের আবর্তে সত্যের বিজয় হবেই এবং অন্যায়কারীকে তার কৃতকর্মের শাস্তি পেতেই হবে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার এই নতুন মোড় বাংলাদেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক সমাজ গঠনের বার্তা বহন করে নিয়ে যাবে। আপনার কি মনে হয় দর্শক, তারেক রহমান কি পারবে তার বাবার খুনিকে উপযুক্ত শাস্তি দিতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।